আপনাদের অনুরোধে এবং কমেন্ট বিবেচনায় দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। রোহান এসব ভাবতে ভাবতে চেয়ারে হেলান দিয়ে অতীতে ডুব দেয়। রোহান ওঠো, সকাল হয়ে গেছে, অফিসে যাবে না তুমি? ওঠো বলছি, ওঠো। অনামিকা, আর একটু ঘুমোতে দাও না। না, দেব না। নিজে সারা রাত আমাকে জ্বালিয়ে এখন ঘুমানো হচ্ছে। ওঠো বলছি। ওহ অনামিকা, এসো, তুমিও আমার সাথে আর একটু ঘুমাও। আমার তো আর কাজ নেই যে তোমার সাথে বেলাপানে ঘুমাবো। ওঠো বলছি। রোহান চোখ খুলে দেখে অনামিকা একটা খয়েরি রঙের শাড়ি পরেছে, চুলগুলো ভেজা টাওয়েল দিয়ে পেঁচিয়ে একপাশে মুড়ে রাখা, শাড়ির আঁচলটা সরে যাওয়াতে কোমরটাও দেখা যাচ্ছে। রোহান তো আবার প্রেমে পড়ে গেল। প্রতিদিন নতুন করে সে অনামিকার প্রেমে পড়ে। রোহান অনামিকার হাত ধরে টান মেরে বিছানায় ফেলে অনামিকার উপর উঠে গেল। রোহান, সকাল সকাল কি হচ্ছে? ছাড়ো বলছি। না, ছাড়বো না। একটু আগে যেন কি বলেছিলে আমি নাকি তোমাকে সারা রাত ঘুমোতে দেইনি? কেন গো, আমি কি করেছিলাম সারা রাত? রোহানের কথা শুনে অনামিকা তো লজ্জায় শেষ। অনামিকা মনে মনে ভাবছে, উফ, এই লোকটাও না একটা আস্ত বদমাস, সবসময় কি সব উল্টাপাল্টা কথা বলবে। মনে চাচ্ছে লজ্জায় মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যাই। উফ, আর লাল হয়েও না, এমনিতেও গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। তোমাকে তো আমার খেয়ে ফেলতে ইচ্ছা করছে। সরুন তো, সবসময় শুধু বাজে কথা। ও, তুমি বুঝি লজ্জা পাচ্ছ? না, আপনি সরুন তো। না, তুমি লজ্জা পাচ্ছ। আমি তো জানি লজ্জা পেলে তুমি আমাকে আপনি করে ডাকো। আল্লাহ, এই লোকটাকে নিয়ে যদি একটু শান্তি আছে, তাড়াতাড়ি উঠে পড়তে হবে, না হলে এই লোকটাকে কোনো বিশ্বাস নেই। যখন তখন রোমান্স শুরু করে, লুচু একটা। অনামিকা, কি ভাবছো? দাও না। কি সকাল সকাল মিষ্টি কিছু? দিচ্ছি, আপনি চোখ বন্ধ করুন। ওকে। রোহান চোখ বন্ধ করলেই অনামিকা রোহানের নাকের উপর এক কামড় বসিয়ে দিয়ে রোহানকে ধাক্কা মেরে উঠে গেল। অনামিকা, তুমি আমার সাথে চিট করলে। তাড়াতাড়ি উঠে পড়ো, এর ফল ভালো হবে না। এরপর তোমাকে একবার পাই সুদে আসলে সব মিটিয়ে নেব। দেখা যাবে। অতীতটা কি সুন্দর ছিল দুজনের খুনসুটি আর ভালোবাসাতে। ভাবতেই রোহানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কিন্তু রোহানের ধ্যান ভাঙল কারোর কথাতে। মে আই কামিং স্যার? কণ্ঠস্বরটা চিনতে রোহানের একটুও কষ্ট হলো না। চোখের পানিটা মুছে ফেললো রোহান। কামিং। অনামিকার সাথে ম্যানেজারও রুমে ঢুকলো। স্যার, ইনি মিসেস অনু। হ্যাঁ। রোহান মনে মনে বলল, মিসেস? হ্যাঁ, মিসেসই তো হবে, আকাশের মিসেস। মিস অনু, ইনি আমাদের স্যারের ছেলে মিস্টার রোহান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিসেস অনু আমাদের এক্সপার্ট ডিপার্টমেন্টের একজন এমপ্লয় স্যার। আপনি ওনাকে কোনো কাজ থাকলে বলে দিন স্যার, আমি আসি। ওকে, আপনি যান। ম্যানেজার চলে যাওয়াতে অনামিকার মাথা তুলতেই পারছে না। আজ কতদিন পর আবার দুজনে নির্জনে এক রুমে, হোক সেটা অফিস। রোহান দাঁড়িয়ে শুধু অনামিকার দিকে তাকিয়ে আছে। রোহানের চেয়ে একটু মোটা হয়েছে, শরীরটা আগের মতো রোগা নেই, দেখতেও আগের চেয়ে বেশি সুন্দর লাগছে। তার মধ্যে আবার লাল রঙের শাড়ি, দেখতেও বেশ লাগছে। খুব ইচ্ছা করছে তোমাকে একটু মন ভরে দেখতে, মন চাচ্ছে তোমাকে একটু ছুঁয়ে দিতে, কিন্তু না, সেই অধিকার তুমি কেড়ে নিয়েছো। দুজনে চুপচাপ। রোহান একটা দীর্ঘশ্বাস নিয়ে অনামিকার দিকে তাকিয়ে বলল, আকাশ কি ছেড়ে দিয়েছে নাকি? রোহানের কথা শুনে অনামিকা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, মানে? আকাশ তো যথেষ্ট বড় লোক এবং আমার থেকেও বেশি, তাহলে তার ওয়াইফ এখানে, তাও আবার আমার অফিসে? এটা কি ভাবা যায়? স্যার, আপনার কোনো কাজের কথা থাকলে বলুন। আগে যেটা বলছি সেটার উত্তর দিন মিসেস অনামিকা রোহা। কথাটা বলতে গিয়ে রোহানের গলা আটকে আসছে। আর কতদিন পর রোহানের মুখ থেকে কথাটা শুনবার জন্য অনামিকার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। ও সরি, মিসেস অনামিকা আকাশ চৌধুরী, রাইট? স্যার, আমি আপনার কি কাজ করতে পারি বলুন। অনামিকার এমনিতেই এতদিন পর নিজের ভালোবাসার মানুষটাকে পেয়ে রীতিমতো শরীর কাঁপছে, কিন্তু সময়, পরিস্থিতি আস্থার প্রিয় মানুষটিকে এতটাই দূরে নিয়েছে যে তাকে আজ স্যার বলতে হচ্ছে। তারপর আবার রোহানের এই উদ্ভট প্রশ্ন। জাস্ট শাউট আপ ড্যাম ইট। আমি যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। কাজের বাহিরে আমি আর আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই স্যার। আলবাত তুমি বাধ্য। না, বাধ্য নই। রোহানের রাগ উঠে গেল। বেচারা অনামিকার হাত ধরে ওকে একটু টেনে নিজের কাছে নিয়ে বলল, তুমি বাধ্য, বাধ্য, বাধ্য। রোহানের চোখে লাল ভাব স্পষ্ট। অনামিকা জানে যে ও রেগে আছে, এতদিন ধরে মানুষটিকে জানে সে। আমার হাত ছাড়ুন। না, ছাড়বো না। আমার উত্তর চাই। আমি আপনার কোনো উত্তর দিতে বাধ্য নই। এখন কেন এসেছেন আপনি উত্তর নিতে? সেদিন কোথায় ছিল আপনার এই উত্তর চাওয়ার ইচ্ছা? একটা কুকুরকেও মানুষ মাঝরাতে বাড়ি থেকে তাড়ায় না, সেখানে আমি তো একজন মানুষ ছিলাম, তাও একজন মেয়ে, কোন বাড়ির বউ, আবার একজন অপদার্থ লোকের স্ত্রী, তারপর আবার একজন প্রেগণ্য। অনামিকা আর কথা শেষ করলো না। কি লাভ বাকিটুকু বলে? সবই তো হারিয়েছে, এখন তো আর কিছু পাওয়ার নেই। না, থাক না রোহান, ওর মতো নিজের জীবনটা না হয় নিরামিষ ভাবে সাজাবে সে। হাত ছাড়ুন। কেন? থামলে কেন? আরো বলতে, নিজের কুকর্মের কথা তো বললে না। আপনি আমার হাত ছাড়ুন। কেন? এখন আমার হাত ধরাতে এত সমস্যা? যখন একজন বিবাহিত মেয়ে হয়ে যে নিজের স্বামীকে ঠকিয়ে পরকীয়াতে মেতেছিলেন, তখন কোথায় ছিল এত সম্মানবোধ? শেষ কথাটা অনামিকা আর হজম করতে পারল না। ও নিজের সর্বশক্তি দিয়ে রোহানের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আর একটা বাজে কথা বলবেন না আপনি আমার নামে। আমি কি করেছি কি না করেছি সেটা আমি ভালো জানি, এর কোনো সাফাই আপনাকে দিতে হবে না। কে আপনাকে এত বড় সাহস দিয়েছে একটা বাহিরের লোক হয়ে আমার হাত ধরতে আসেন, আবার আমাকে শোনাচ্ছেন চরিত্রের কথা? তাহলে আপনি কি? আমি বাহিরের লোক? হ্যাঁ, আপনি বাহিরের লোক। কি অধিকার আছে আপনার আমাকে স্পর্শ করার? কোন অধিকারে আপনি আমাকে স্পর্শ করছেন? অনামিকার কথাগুলো রোহান হজম করতে পারল না। রোহান অনামিকাকে টেনে হিসড়ে দেওয়ালের সাথে চেপে ধরল। এইবার বল, কি বলেছিলি? কোনো অধিকার নেই আমার তোর উপর? না, নেই। সত্যিই কোনো অধিকার নেই তোর উপর আমার? কি হলো বল? অ্যান্সার মি ড্যাম ইট। না না না,
ও তাই? হ্যাঁ তাই। আমি যদি বলি আছে, না নেই, আমি বলেছি তো আছে। ও তাই বুঝি? তা কি অধিকার আছে শুনি? কি হন আপনি আমার? আমি তোর হাসবে। কি হলো, থামলেন কেন বলুন? কি হলো বলুন, কি হন আপনি আমার? বলুন আমাকে। অনামিকা রোহানের কলার চেপে ধরল। রোহানের চোখে পানি ছলছল করছে। অনামিকারও সেই একই অবস্থা, কারো মুখে কথা নেই, দুজনে হারিয়ে গেছে একে অপরের চোখে। দরজা ঠেলে কাজল রোহানের অফিসের দিকে আসছে। দরজায় দাঁড়িয়ে মোবাইলে বলছে, হ্যাঁ বাবা আসছি আমি। বাবা তুমি চিন্তা করো না, আমি আসার আগে নক দিব। অফিস রুমে গিয়ে দরজা খুলে কাজল যা দেখলো সেই দৃশ্য তার মোটেও কাম্য নয়। কাজল যে রুমে এসেছে সেদিকে ওদের দুজনের খেয়াল নেই, ওরা ডুবে আছে চোখের মায়াতে। কাজল চিৎকার দিয়ে উঠল, রোহান! কাজলের চিৎকারে রোহানের হুঁশ ফিরল। ও একবার দরজায় কাজলের দিকে তাকিয়ে তারপর অনামিকার দিকে তাকিয়ে অনামিকাকে ছেড়ে কাজলের দিকে চলে যায়। ঘটনার আকস্মিকতাতে অনামিকাও স্তব্ধ। রোহান আমতা আমতা করে বলল, কাজল তুমি কেন? ভুল টাইমে এসে পড়লাম। কাজল তুমি আমাকে ভুল বুঝছো। ও তাই? তুমি যদি আগের জীবনেই থাকবে তাহলে কেন বিয়েতে মত দিলে রোহান? কাজল যা দেখছো সেটা ভুল। যদি সেটাই হয় তাহলে এই মেয়েটা এখানে কি করছে? রোহান কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। আর রোহানের বিয়ের কথা শুনে অনামিকার বুক ফেটে যাচ্ছে। কি হলো বলো? আমি নিজেই জানি না। আমি এসে দেখি ও নাকি এই অফিসে চাকরি করে। কি? হ্যাঁ, কিন্তু কেন? আমি জিজ্ঞাসা করেছিলাম আকাশ থাকতেও এখানে কেন? আরে আকাশ তো বিদেশে, ওকে বোধহয় নেয়নি। আকাশ বিদেশের কথা শুনে অনামিকা চমকে গেল, কারণ সে নিজেও জানে না আকাশ কোথায়। আর এসব মেয়েকে তো নিয়ে শুধু ফুর্তি করা যায়। খাওয়া শেষ তো ডাস্টবিনে ফেলে দাও, এদের সাথে তো এটাই হয়। অনামিকা চুপ থাকতে পারল না, কারণ আজ তার প্রিয় মানুষটার সামনে তাকে কেউ অপমান করছে, অথচ সে চুপচাপ তা শুনছে। সে চেঁচিয়ে বলল, কে খাওয়া আর ডাস্টবিনের ময়লা সেটা বোধহয় আপনি নিজেকে প্রশ্ন করলে উত্তরটা পাবেন মিস কাজল। এই মেয়ে, কি বললে তুমি আমাকে? যেটা বলেছি তা তো শুনেছেন, আবার জিজ্ঞাসা করছেন কেন? তুই আমাকে চিনিস? বলতেই অনামিকাকে ধরতে যাবে তখনই রোহান দুজনকে দুপাশে সরিয়ে দিয়ে বলল, এটা বাড়ি না, এটা অফিস, সেটা মাথায় রেখো। এক্ষুনি চলে যাও তোমরা। তারপর দুজনে বের হয়ে যায়। রোহান চিন্তায় পড়ে গেল কি করবে। বেশ কিছুদিন পর রোহান অনামিকার কাছে গিয়ে বলল, আসলে আমি ভুল করেছি। তোমার সম্পর্কে না জেনে না বুঝে তোমাকে এবং তোমার অনাগত সন্তানকে আমি অবহেলা করেছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি আমার কাছ থেকে। আমি সব শুনেছি। এই সবকিছু কাজলের কারসাজি ছিল। তোমার সাথে তো আকাশের কোনো সম্পর্কই ছিল না। তুমি আমাকে ক্ষমা করে দাও অনু। অনামিকা কান্না করতে করতে বলল, আমারও যাচাই করা উচিত ছিল, কিন্তু তোমার রাগে আমিও রেগেছিলাম। এটাও তো আমার ভুল। তুমিও আমাকে ক্ষমা করে দাও রোহান। হ্যাঁ, আচ্ছা আমাদের বাবু কি ভালো আছে? হ্যাঁ, আমার ভেতর তোমার দেওয়া উপহার আস্তে আস্তে বড় হচ্ছে। সে খুব ভালো আছে। আজ থেকে সেও খুশি হবে, বাবার আদর পাবে। তাই হ্যাঁ একদম। কিন্তু তুমি যে কাজলকে বিয়ের কথা বলেছ সেটার কি হবে? আরে এরকম ফালতু মহিলাকে কে বিয়ে করবে? তুমি শিওর তো? রোহান হেসে বলল, হ্যাঁ শিওর। রোহান ভালোবেসে অনামিকাকে জড়িয়ে ধরে। আর সুন্দর সম্পর্কের মধ্য দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, ভালোবাসার মানুষকে বিশ্বাস করাটাই আসল ভালোবাসা। মনে রাখবেন, যাই হয়ে যাক আগে যাচাই করে নির্দিষ্ট প্রমাণ ছাড়া কারো উপর দোষ কিংবা অপবাদ দিবেন না। সময় থাকতে নিজেকে সংশোধন করুন। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।